প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুটা করব মেজবাউল আজম সওদাগরকে দিয়ে। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন নিয়ে কি করা যায়, এটাই একটি জটিল অবস্থা দাঁড়িয়েছে। এটি কোন উপায়ে বাস্তবায়ন করা যায় সেটাই হলো বড় প্রশ্ন। এখন যেটা জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করার ব্যাপারে একটা পরামর্শ এসেছে যে জনগণ আসলে কি চায়। আর এই জনগণের অভিপ্রায় যাচাইয়ের ব্যাপার বা উপায়টি হলো, আপনি জানেন যে গণভোট বা গণপরিষদ নির্বাচন। এই প্রসঙ্গগুলো এসছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত শুক্রবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠক হয়েছে বিশেষজ্ঞদের নিয়ে। অবশ্য সেই বৈঠকটিতে সবাই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এই যে জটিলতা বা এই যে বিশেষজ্ঞদের অভিমত, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জুলাই সনদ হচ্ছে যে জুলাইয়ের যে মুভমেন্ট, যে বিপ্লব, সেই বিপ্লব থেকে যে নতুন এক্সপেকটেশন আমাদের সোসাইটি স্টেটে যে তৈরি হয়েছে, এটার ফলাফল রেজাল্ট হচ্ছে জুলাই সনদ। আমাদের জন্য অত্যন্ত আশার বিষয় যে এই জুলাই সনদ হবে কি হবে না এটা নিয়ে একসময় আমাদের দ্বন্দ্ব ছিল যে আসলে এটা হবে কিনা, কেউ চাচ্ছিল কেউ চাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত জুলাই সনদের সর্বমোট আমি যতটুকু জানি যে 84টা বিষয়ের উপর রাজনৈতিক দলগুলো মতামত দিয়ে একমত হয়েছে। এর মধ্যে 11টা বিষয় রয়েছে যে 11টা সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সম্পর্কিত, সংবিধান সংশোধন ইত্যাদি বিষয়ের সাথে সম্পর্কিত। এখন প্রশ্ন হলো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলো প্রথম দিকে একটু, যেমন আমরা একটু হতাশায় ছিলাম, শেষ পর্যন্ত এটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তৃতীয় নাম্বারে যে প্রশ্নটা আসলো বাস্তবায়নের ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর এবং টাইম, এই জায়গায় আলোচনাটা শেষ মুহূর্তে এসে এই জায়গায় কিছুটা মতদ্বৈধতা দেখা দিয়েছে। টাইমটা কিরকম, যে রাজনৈতিক দলগুলো বলছে যে নির্বাচন হয়ে যাওয়ার পর যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। 2 বছর বলেছে, কারো দাবি হচ্ছে 6 মাস, কেউ 1 বছর, কারো দাবি হচ্ছে যে না, এটা নির্বাচনের পরে নেওয়া যাবে না, এটা নির্বাচনের আগেই করতে হবে। আগেই না করলে এটা জবাবদিহিতামূলক কোনো একটা মেকানিজম থাকবে না, পরে কোনো দল যদি না করে এটা তখন কিছু করার থাকবে না। এই যে বিষয়টা নিয়ে আটকায় আছে, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে। এখন এটা যে সমাধানটা আসলো, রাজনৈতিক দলগুলো অনেকগুলো সমাধান দিয়েছে, বিশেষজ্ঞরাও মতামত দিয়েছে। যেমন বিএনপি বলেছে যে এইটা কিভাবে সমাধান হবে, বিশেষজ্ঞরা যে মতামতগুলো দিয়েছে এটার উপর ভিত্তি করে, যে আলোচনা হয়েছে, যে সমাধানগুলো এসেছে সেটার উপর ভিত্তি করে তারা বলেছে যে এটা সুপ্রিম কোর্টের একটা মতামত চাওয়া যেতে পারে, যে ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর, বিশেষ করে যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত। যেগুলো সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত নয় সেগুলোর বিষয়ে কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো কমপ্লেইন কারো নাই বা কারো মতদ্বৈধতা নাই। যেহেতু সংবিধান প্রণয়নের সাথে সম্পর্কিত, তাহলে এটা সংসদ লাগবে কিনা, সংসদ যেহেতু নাই তাহলে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এটা করা যায় কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। এখন যেটা আপনি বললেন যে শেষ পর্যন্ত এটা রাজনৈতিক দলগুলো একমত না হওয়ার ফলে এটা ঐকমত্য কমিশন এটা বিশেষজ্ঞদের মতামত দিয়েছে, এবং বিশেষজ্ঞরা যে মতামতটা দিয়েছে যে তাহলে রাজনৈতিক দলগুলো যেহেতু একমত হয় নাই, সেহেতু এটা মানে পিপলস উইল, যেটা সেই জনগণের ইচ্ছার কি চায়, জনগণের ডিজায়ার কি, সেই দিকে চলে যাওয়া হোক। এখন জনগণের ডিজায়ার বলতে কি বোঝায়? জনগণের ডিজায়ার আপনি কিভাবে নেবেন? আপনাকে গণভোট করতে হবে, অথবা আপনাকে গণপরিষদ গঠন করে কোনো না কোনো একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে যে এখন পার্লামেন্ট নাই এই মুহূর্তে, তারপরে এই গভর্নমেন্ট সেই কাজটা করবে কি করবে না, সেই বিষয়গুলো, সবগুলো বিষয় এখন সামনে এসেছে। তবে এখানে আসার বিষয় হচ্ছে যে আমি বিশ্বাস করি যে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো এইটাতে একমত হবে। কেন আমি বিশ্বাস করি? ধরেন বিএনপি কিন্তু প্রথম দিকে বলছিল যে না, এটা এখন বাস্তবায়ন হবে না, এটা পরে। শেষ পর্যন্ত কিন্তু তারা একটা জায়গায় এসেছে যে সুপ্রিম কোর্টের মতামত আমরা চাইতে পারি। এটা কিন্তু একটা বড় ধরনের পজিটিভ একটা দিক আর কি। তো সুপ্রিম কোর্টের মতামত
চাওয়া হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে বলটা হয়তো গভর্নমেন্টের হাতে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, ইন্টারিম এখানে একটু বলে রাখি, সেটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির পক্ষ থেকে যিনি আলোচনার নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু লাস্ট বক্তব্য যেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছিল সেখানে উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার ব্যাপারে আশাবাদী, উনি একটা সমাধান বের করবেন এবং উনি যে সমাধান বের করবেন সেটা আমরা মেনে নিব ইত্যাদি ইত্যাদি খুব পজিটিভলি কথাবার্তা বলছেন, যেটা আপনার একটু ইঙ্গিত দিলেন। খুবই খুবই পজিটিভ একটা কথাবার্তা। আমি এই জন্যই তো বলছি যে পলিটিক্যাল পার্টিগুলোর তো এখানে একটা নেগোসিয়েশন হচ্ছে রাষ্ট্রের ফিউচার নিয়ে, অনেক বড় একটা ব্যাপার কিন্তু। এবং যে 84 যে বিষয় ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো প্রত্যেকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে অনেকে আমরা হতাশ হয়ে বলি না কিছুই হলো না, কই সংস্কার, সংস্কার তো আমি বললাম আর হয়ে গেল এরকম বিষয় না, এটা আলোচনার বিষয়, একমত হওয়ার বিষয়, ইমপ্লিমেন্টেশনের বিষয়, ইমপ্লিমেন্টেশন টাইমের বিষয়, ইমপ্লিমেন্টেশন প্রসিডিওরের বিষয়। তো সবগুলো মিলে আপনি যে সালাউদ্দিন আহমেদের কথাটা বললেন এটা তো অত্যন্ত পজিটিভ। এটা তো বার্গেনিং এর সময় তো রাজনৈতিক দলগুলোর বিরোধিতাটাকে তো আপনাকে নেগেটিভ ভাবে দেখা যাবে না, এটা তো বার্গেনিং তো হবেই, আলোচনা হবে এবং আলোচনার মধ্য দিয়ে কিন্তু বের হয়ে আসবে। এই যে সালাউদ্দিন আহমেদ কথাটা বললেন যে প্রধান উপদেষ্টার উপর আমাদের আস্থা আছে, তিনি নিশ্চয়ই একটা সমাধান দিবেন, এটা একটা পজিটিভ কথা। প্রফেসর মেজবা, একটা বিষয় যেটা মোটা দাগের সামনে এসছে আমাদের সামনে, সেটি হলো যে পার্লামেন্ট গঠন হওয়ার পরে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা এগুলো বাস্তবায়ন করবে এরকম বিশ্বাস কিন্তু সাধারণ মানুষের নেই। এর একটা কারণও রয়েছে, 91-এর পর আমরা সেটা দেখেছি অনেক কিছু বাস্তবায়ন হয়নি। এখন এটা বাস্তবায়ন হতে হবে আগে না হলে আসলে পরে বাস্তবায়ন হবে কি হবে না আমরা জানি না, যার কারণেই যেটা গণভোটের প্রসঙ্গে এসছে। এখন আমার প্রশ্ন হলো যে আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, আপনি কি মনে করেন যে এটা আগে বাস্তবায়ন হওয়া উচিত, কিংবা বাস্তবায়নের যে পদ্ধতিগুলি রয়েছে গণভোট বা গণপরিষদ সেটাই একমাত্র সমাধান? কারণ এছাড়া কিন্তু আর সমাধান নেই, এছাড়া যে সমাধানগুলি রয়েছে সেগুলো কোর্টে গেলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে, কি বলবেন? আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতি। এই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে মানে পিপলস ডিজায়ারটা হচ্ছে মেইন, কিন্তু পিপলস ডিজায়ার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন ঐক্যমত্য হয়ে যায়, একমত হয়ে যায় যখন রাজনৈতিকগুলো, তখন কিন্তু জনগণ খুশি হয়ে যায়, জনগণ কিন্তু ওইটাকে গ্রহণ করে আর কি। তো এখন বিষয়টা ঠিক যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেমন সালাউদ্দিন আহমেদের কথা বললেন আপনি, অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হোক অথবা বিচার বিভাগের পক্ষ থেকে হোক একটা সমাধান আসবে। সমাধানটা আসার সাথে সাথে আমি মনে করি রাজনৈতিক দলগুলো এটাতে একমত হয়ে যাবে এবং একমত হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু জনগণ, সারা দেশের জনগণ আনন্দে উৎফুল্ল হয়ে এই স্বাগত জানিয়ে কিন্তু তারা খুশি হয়ে এটাকে কিন্তু গ্রহণ করবে। অর্থাৎ মোটা দাগে যে কথাটা সেটা আমি বলছি যে বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যমত হচ্ছে সবচেয়ে ভাইটাল। কে কি বললো এটা কোনো বিষয় না, রাজনৈতিক ঐক্যমত হলেই প্রত্যেকটা জিনিস টেকসই হবে। যদি রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো জিনিস করা হয় সেটা কিন্তু টেকসইটা একটু প্রশ্নের মুখে থেকে যায়। সুতরাং আমরা অবশ্যই আমাদের সবাইকে কিভাবে রাজনৈতিক ঐক্যমতটা তৈরি করা যায় সেই জায়গাটাতে কিন্তু গুরুত্ব দিতে হবে। আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো আসলে যেটা বলছেন রাজনৈতিক ঐক্যমত না হলে সমস্যা। আমরা দুটো উদাহরণ দেখি। ধরুন আসলে যখন কেয়ারটেকার সরকার হলো, আন্দোলন হলো, চাপ প্রয়োগ হলো, তখন যখন আলাদা একটা নির্বাচন হলো শুধু কেয়ারটেকার সরকার বাস্তবায়নের জন্য, তখন একটা দলে এই কেয়ারটেকার সরকার বাস্তবায়ন করেছে, সেটা হলো বিএনপি। আবার আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় তখন কিন্তু একটা রাজনৈতিক দলকে বাতিল করে দিয়েছে, আওয়ামী লীগ পার্লামেন্টে বাতিল করে দিয়েছে। এর মানেটা হলো যে ঐক্যমত্য না হলে সব দলের এই প্রবলেমগুলি তৈরি হয়। রাইট, এটা তৈরি হয়। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়। মানে তত্ত্বাবধায়ক সরকার, আমি এখানে বলতেছি যে রাজনৈতিক দলগুলো পার্লামেন্টের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু রাজনৈতিক দলের ইচ্ছা মতো সংশোধন করে ফেলে। এই জন্যই তো বলছি যে জুলাই সনদের একটা স্পেশাল গুরুত্ব তৈরি হবে। কারণ কি সোসাইটির আপনার এনভায়রনমেন্ট, পলিটিক্যাল সিস্টেমের একটা এনভায়রনমেন্ট থাকে। এই এনভায়রনমেন্টটা আমাদেরকে বলতেছে, এনভায়রনমেন্টটা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে তোমাদের চতুর্দিকে কিন্তু নতুন এক্সপেকটেশন ঘোরাঘুরি করতেছে, নতুন এক্সপেকটেশনের পক্ষে নতুন নতুন প্রেসার গ্রুপ কিন্তু তৈরি হয়েছে। সুতরাং কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে জুলাই সনদকে ভবিষ্যতে ইগনোর করা এটা অত্যন্ত ডিফিকাল্ট হবে এবং জুলাই সনদকে ইগনোর করবে এরকম কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কোনো রাজনৈতিক দল বলেও নাই যে আমরা জুলাই সনদ মানবো না, করবো না, এটা আমরা বলে নেই। অনেকে আশঙ্কা প্রকাশ করতেছে কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই, জুলাই সনদের বিরুদ্ধে কেউ কিন্তু নাই, প্রসিডিওর নিয়ে কথা হচ্ছে। সুতরাং এইটুকু আপনি আশা করতে পারেন
যে আপনি পলিটিক্যাল এনভায়রনমেন্টের কথা বললেন, পুরো এনভায়রনমেন্টটা হচ্ছে জুলাই সনদ এবং রাজনীতির আমাদের সিস্টেমের বড় ধরনের একটা সংস্কারের পক্ষে, এবং এটার পক্ষে যেভাবে প্রেসার গ্রুপ তৈরি হয়েছে কোনো রাজনৈতিক দলের পক্ষে এটাকে ইগনোর করা কোনোদিনও সম্ভব হবে না। প্রফেসর নজরুল, বিএনপি আগামী সংসদের মাধ্যমে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পক্ষে, যেটা প্রফেসর মেজবা বলছিলেন, এর বাইরে অন্য কোনোভাবে সংবিধান সংস্কার সম্ভব কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া যেতে পারে বলে মনে করে দলটি। এটার উল্লেখ করেছেন প্রফেসর মেজবা। জামাত ইসলাম চায় সংবিধান আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে বাস্তবায়ন, আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি চায় গণপরিষদ। দলটি মনে করে গণপরিষদ একই সঙ্গে নিয়মিত সংসদ হিসেবে কাজ করতে পারে, আবার এই সংবিধান সংস্কৃত সম্পর্কিত যে প্রস্তাবগুলো সেগুলো বাস্তবায়নের কাজও করতে পারে। আবার এর বাইরে কিছু দল আছে যারা সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার পক্ষে, যেটা বিএনপি বলেছে। ঠিক এমন যখন পরিস্থিতিটা তৈরি হয়েছে, ঠিক সেই সময় কিন্তু শুক্রবার জাতীয় ঐক্যমত্যের এই ভার্চুয়াল মিটিংটি হয়। কমিশনের একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এই মিটিংয়ের পর, মিডিয়াতে পাঠিয়েছে। সেখানে বলা হয় যে সবাই বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া প্রস্তাব, গণপরিষদ গঠন, সংবিধান আদেশ জারি, 106 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া এবং গণভোট আয়োজনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের সিদ্ধান্ত হয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সরকারের কাছে একাধিক প্রস্তাব সুপারিশ করতে পারবে বা করবে। সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের অভিপ্রায় যাচাই করার ব্যাপারে বিশেষজ্ঞরা বেশি উৎসাহ দেখে। আপনার কাছে আমার প্রশ্ন, আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া এবং জনগণের অভিপ্রায়, এই দুয়ের মধ্যে যখন সংঘাত হয় তখন কোন মাপকাঠিটা প্রাধান্য পায়? রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে আপনার কাছে এই মতামতটা চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই জুলাই সনদ নিয়ে যে আলাপ হচ্ছে, এর একটা বড় পজিটিভ দিক হচ্ছে যে প্রধানত যে তিনটি রাজনৈতিক গোষ্ঠী এখন বা দল, যে আপনি বললেন বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি, তারা একমত হয়েছে যে জুলাই সনদ এটা আমাদের লাগবে, এটা করতে হবে। এ নিয়ে কোনো তাদের মধ্যে ভিন্নতা নেই। ভিন্নতা হচ্ছে এই সনদের বাস্তবায়নটা কিভাবে হবে, প্রক্রিয়াটা। আবার তাও শুধু সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো, সংবিধান অন্যগুলো কিন্তু তারা একমত হয়েছে। সংবিধান সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে সেগুলির ব্যাপারে তাদের ভিন্নতা রয়েছে, ভিন্ন মত রয়েছে প্রক্রিয়ার ব্যাপারে। তো এটা একটা ভালো দিক। এখন কথা হচ্ছে যে বিএনপি যে প্রস্তাবনার কথা বলছে যে পরবর্তী নির্বাচনের পরে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট এটা ইমপ্লিমেন্ট করবে অথবা অ্যাপ্রুভ করবে, এটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আবার জামাত যেটা বলেছে যে একটা ভোট, এই প্রস্তাবনা, তো কাজে গণভোটের এটাও গণতান্ত্রিক। এনসিপি যে গণপরিষদের কথা বলছে এটাও কিন্তু গণতান্ত্রিক। কাজেই আমি এই জন্য মানে আশাবাদী এই কারণে, প্রফেসর মেজবার মতো, যে আলাপ আলোচনা বা ভিন্নমত যাই থাকুক, যে তারা কিন্তু যে মৌলিক যে জায়গাটা সেখানে কিন্তু একমত হয়ে গেছে, এটা একটা ভালো দিক। এখন কথা হচ্ছে যে এই যে ভিন্ন ভিন্ন যে অবস্থান, সেক্ষেত্রে রাজনৈতিক বা আইনি ব্যাপার, আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে জনগণের অভিপ্রায়, এই দুইটার মধ্যে কোনটা আসলে প্রায়োরিটি পাবে বা টিকবে। এক্ষেত্রে বলা দরকার যে বিএনপির এই প্রস্তাবনার ব্যাপারে অন্যদের আসলে একটু রয়েছে, একটু সন্দেহ রয়েছে, যেটা হলো বাস্তবতা। এখন বিএনপি এটা পছন্দ করতেও পারে, বললে নাও করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে বাকি যে দুটি গ্রুপ বা অন্যান্য যারা বিরোধিতা করছে এটার, তারা মনে করছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় এবং একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে বিএনপির মতো করে এটা করতে চাইবে, যেটাতে ওনাদের বাকি যারা আছে তাদের যে চিন্তা ভাবনা বা ইভেন জনগণের যে প্রত্যাশা সেটার হয়তো রিফ্লেকশন নাও হতে পারে। এটা কিন্তু একটু যোগ করে দেই, সেটা হলো যে তাদের একটা ধারণা বিএনপি সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো বিএনপি বাস্তবায়ন করবে না, এরকম একটা আশঙ্কা তারা প্রকাশ করেছে। ওই জায়গা থেকেই তারা এখনই চাচ্ছে যে নির্বাচনের আগেই এটা বাস্তবায়ন হয়ে যাক। তো এখন দেখেন, এক্ষেত্রে আমি বলবো যে জামাত বলছে গণভোট। তো এখন আপনি আইন তো ঠিকই আছে, আইনের চেয়েও বিষয় হচ্ছে যে মানুষের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়। কারণ আইন তো মানুষের জন্য, জনগণের জন্য।
ঠিক না? তো এখন এই রকমের যদি কোনো জটিলতা তৈরি হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে গণভোট একটা ভালো প্রক্রিয়া হতে পারে, যে মানুষই করুক, মতামত দিক, এবং সেই গণভোটের আগে নিশ্চয়ই বিএনপি যারা আছে তারাও তাদের বক্তব্য জনগণের কাছে বলবে, জামাত বলবে, এনসিপি বলবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ যেটাকে অ্যাপ্রুভ করবে বা তারা যেটাকে চাইবে সেটাই গৃহীত হবে। আর অন্যদিকে যে গণপরিষদের যে ব্যাপারটা, গণপরিষদের ব্যাপারটাও গুরুত্বপূর্ণ এখানে। এখানে এই জন্য গুরুত্বপূর্ণ, দেখেন 5ই আগস্টের পরে এখন কিন্তু কোনো পার্লামেন্ট নাই। তার পার্লামেন্ট না থাকার কারণে তো রাজনৈতিক যে ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যেটাকে আমরা বলি, রাজনৈতিক ক্ষেত্র, সেখানে কিন্তু একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এবং এই আলাপ আলোচনাগুলি কিন্তু পার্লামেন্টেই হতে পারতো, এখন কিন্তু পার্লামেন্ট নাই। এখন এই ভ্যাকুয়ামটা পূরণ করতে পারতো যদি একটা গণপরিষদ হতো। গণপরিষদ করলে হতো কি, যে সেখানে এই আলাপ আলোচনাগুলি হতো এবং আরো ইনস্টিটিউশনালাইজড হতো এবং ভাইব্রেন্ট হতো, এবং গণপরিষদের মাধ্যমে এটা ফয়সালা হতে পারতো। এবং এখন প্রশ্ন হচ্ছে তাহলে গণপরিষদ কিভাবে গঠিত হবে? তো গণপরিষদ গঠিত হবে যারা এই জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার ছিল বিশেষ করে, এবং যারা আমরা ওই সময় আন্দোলনের যাদের সাপোর্ট ছিল, তাদেরকে নিয়েই এই গণপরিষদটা হতে পারত। তবে মোটা দাগে আমি বলবো যে এক্ষেত্রে যে গণভোটের যে আকাঙ্ক্ষাটা বা চাওয়াটা, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় এই কারণে যে এটা বিএনপির জন্য ভালো। বিএনপি বলতে পারবে হ্যাঁ জনগণ এটা চেয়েছে, জামাতের জন্য ভালো, আমি এটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে বলতেছি, এবং এই এনসিপি তারাও বলতে, অর্থাৎ কেউ গণভোট হলে গণভোটের যে রায়, গণভোটের যে রেজাল্ট, সেটাকে তো কেউ আর বানচাল করতে পারবে না বা সেটা নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে না। তো কাজেই এক্ষেত্রে এটা হয়তো জামাত চেয়েছে, হয়তো এই কারণে বিএনপি এটার বিরোধিতা করতে পারে বা এনসিপি বিরোধিতা করতে পারে। এখন এটা জামাত চেয়েছে না বিএনপি চেয়েছে না এনসিপি চেয়েছে, এটা বড় কথা নয়, কারণ এই রেভলিউশনটাই হয়েছে গণমানুষের অভিপ্রায়ের প্রেক্ষিতে। এবং এখানে 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 কোনো সংবিধান মেনে এই রেভলিউশন হয় নাই, কোনো আইন মেনে এই রেভলিউশন হয় নাই। কাজেই এখন জনগণ এখন কি চায়, এটা মূল বিষয়, এবং জনগণের চাওয়ার প্রেক্ষিতে এই সনদটা হওয়া দরকার, এবং এই সনদ জরুরি, এই সনদটা করা জরুরি। কারণ এই সনদ যদি না হয় এবং কোনো রকমের যদি ব্যত্যয় ঘটে, কোনো রকমের যদি ব্যর্থতা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সাফারার বিএনপি হবে, জামাত হবে, এনসিপি হবে, এবং এই রেভলিউশনের পক্ষে যারা ছিল, যে স্টেক হোল্ডাররা ছিল, তারা প্রত্যেকে হবে। তো কাজেই আমার মনে হয় যে এখনো যতটুকু যে ভিন্নতা আছে বা ভিন্নমত আছে, সেটাকে আমার মনে হয় নেগোসিয়েশনের মাধ্যমে সেটা ব্রিজ করা সম্ভব। এবং এক্ষেত্রে আপনি একটু আগে যে বলছিলেন যে সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য উনি দিয়েছেন, চমৎকার কথা বলেছেন। তো কাজেই এটা একটা ভালো প্রক্রিয়া যে মানে একটা দল তার মতামত ব্যক্ত করছে, অন্য দল ভিন্ন মত পোষণ করছে, এবং এর মধ্য দিয়েই এই একটা সুন্দর একটা হেলদি একটা যে ডিবেট, তার মধ্য দিয়ে একটা ভালো সিদ্ধান্ত আসবে। কিন্তু একটা প্রবলেম দাঁড়ায়, যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ইগো থাকে, হ্যাঁ, যে অমুক দল প্রস্তাব দিচ্ছে আমরা মানবো কেন, একটা জিনিস। আরেকটা বিষয় অনেকেই বলেন, এবং আমরা মানে যতটুকু গণমাধ্যম কর্মী হিসেবে সাধারণ মানুষের সাথে মিশি, আপনারা দুজন বিশ্ববিদ্যালয়ে পড়ান, তরুণদের সাথে আমাদের চেয়ে অনেক অনেক বেশি খুব কাছ থেকে তাদের মানসিকতাটা আপনারা জানতে পারেন, এবং ধরেই নেওয়া হয় যে গণভোট হলে সংস্কার পক্ষে ভোট পড়বে, এটা ধরেই নেওয়া হয়। যত সংস্কার আছে, যত বিতর্ক আছে, সাধারণ মানুষ কিন্তু এর পক্ষে ভোট দিয়ে দিবে, এটাই। তাই সেই কারণে হয়তো কেউ কেউ বিরোধিতা করতে পারে না, সেটা করতে পারে। এখন আপনি যেটা বললেন যে ইগো, এগুলো তো থাকবে, এগুলো আছে, সব সময় ছিল। আপনার কোন আমলে ছিল না ইগো? সব অতীতেও এটা ছিল, তো এর ভবিষ্যতে এটা থাকবে। কিন্তু এরপরও যে যারা সিনিয়র লিডারশিপ যারা আছেন, নেতৃত্বে যারা কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন এই দলগুলির, তো তারা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এখন যদি মানে তরুণরা বা যারা এই জুলাই রেভলিউশনের নেতৃত্ব দিয়েছে বা আপামর যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, এখন তারা যদি সংস্কারের পক্ষে থাকে, তাহলে আপনি বিপক্ষে যাবেন কেন? সেটাই। আর আপনি রাজনৈতিক দল, আপনি তো জনগণের পক্ষে থাকবেন। তাহলে আপনি একটা রাজনৈতিক দলের কাজ কি? একটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে যে তার আদর্শ প্রচার করবে এবং সেটা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ অর্জন করবে, মঙ্গল অর্জন করবে, জনগণের শান্তি অর্জন করবে, এটাই তো কাজ। তো রাজনৈতিক দল তো জনগণের বিরুদ্ধে যেতে পারে না। তো কাজেই এখন তরুণরা এবং ছাত্ররা, জনগণ, তারা যদি সংস্কার চায়, তাহলে আপনারও তো সংস্কার চাওয়া উচিত, এবং আপনি তো তারা চাওয়ার আগে বলবেন যাতে এই তরুণদের ভোট আপনি পান। তো সেই কারণে ভয় পাওয়ার তো কিছু নাই। প্রফেসর মাজবা, জনগণের অভিপ্রায় নিয়ে আমরা কথা বলছিলাম। রাষ্ট্রবিজ্ঞানে এই বিষয়টি খুব আলোচিত বিষয়, যে জনগণের অভিপ্রায় শাসক শ্রেণী বা রাজনৈতিক দলগুলি বুঝতে না পারে,
তাহলে কিন্তু শাসক এবং রাজনৈতিক দল দুটি ক্ষতিগ্রস্ত হয়। আমার প্রশ্ন হলো, এই যে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পক্ষে জন অভিপ্রায়টা কি সেটা আমরা মোটামুটি জানি, টের পাই। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো এই জন অভিপ্রায়কে প্রাধান্য দেওয়া উচিত নয় কি, যেটা প্রফেসর নজরুল বলছিলেন? আমি বলতে চাচ্ছি অবশ্যই রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিতে হবে। আর গণভোটের প্রেক্ষাপটটা আমি একটু বলি। গণভোট যখন হয় ধরেন যে জুলাই সনদের মধ্য দিয়ে যে সাংবিধানিক এবং অন্যান্য সংস্কারগুলোর পক্ষে আমরা জনগণের মতামত দিব, আপনাকে এখানে টেকনিক্যালি জিনিসটা বুঝতে হবে। এটা কারা তৈরি করলো? জুলাই সনদ তৈরি করলো সকল রাজনৈতিক দল, সবাই মিলে এটা তৈরি করলো। তারা তো বলেন এই সংস্কার চায় না। তার মানে কি? তার মানে গণভোটটা হচ্ছে একটা ফর্মালিটিস। আমি নিজে এটা তৈরি করলাম, আইনি ভিত্তি দেওয়া। আমি নিজে এটা তৈরি করার পরে আবার ভোটের সময় বলবো না না ভোট দেন সবাই, এটা কোনোদিনও হবে না। অর্থাৎ যারা এটা তৈরি করলো তারা অবশ্যই এটার পক্ষেই গণভোটের সময় বলবে। সুতরাং আপনি সবসময় খেয়াল রাখবেন যে গণভোট হচ্ছে একটা ফর্মালিটিসে পরিণত হবে, একটা জাস্ট এটাকে একটা আইনি ভিত্তি দেয়া। না, ফর্মালিটিস ঠিক নয়, কারণ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আইনি ভিত্তি, সেটাই আইনি ভিত্তিটা নেওয়ার জন্য একটা ফর্মাল প্রক্রিয়া। কারণ কোন রাজনৈতিক দল এটার বিরোধিতা করবে না মাঠে। কেন করবে না? তারা তো এখানে ঐক্যমত্য কমিশনে একমত হয়ে তারা নিজেই এটা বানিয়েছে। বানানোর পরে তো এটা আইনি ভিত্তি দেওয়া দরকার, এই জন্য তারা এটা জনগণের উপর ছেড়ে দিল। একমাত্র জনগণ সিদ্ধান্ত নিবে এটা। কোন রাজনৈতিক দল এই জুলাই সনদের বিপক্ষে কোনো প্রচারণা চালানোর কোনো সুযোগ নাই। জনগণ এটা সিদ্ধান্ত দিবে, আমরা এটা চাই অথবা আমরা এটা চাই না। এখানে কিন্তু আরেকটা জিনিসও আসে, সেটা হলো যে জনগণের সম্পৃক্ততাও ডাইরেক্টলি থেকে গেল এই সংস্কার প্রক্রিয়াতে। অবশ্যই জনগণ পার্টিসিপেট করলো, তারা ডিসাইড করলো, এবং এটা অনেক শক্ত একটা বিষয় হবে। আরেকটা জিনিস বলে আমি শেষ করব। নজরুল ভাই যেটা বললেন যে এই যে জুলাই সনদ, আমরা অনেক হতাশ হয়ে গেছি জুলাই বিপ্লবের পরে, যে মনে হচ্ছে কিছুই চেঞ্জ হয় নাই, অনেকে আমরাই বলছি আগের মতোই অনেক কিছু চলছে। আপনি মনে রাখবেন এই জুলাই সনদটাই কিন্তু সর্বশেষ সম্পদ আমাদের। এইটা যদি হয়ে যায় তাহলে আপনি বলবেন যে বিপ্লব অনেকটা সাকসেসফুল হয়ে গেছে। সুতরাং যে কোনো ভাবে হোক এটা আমাদেরকে করতেই হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দুজন অতিথি। একজন হলেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরেকজন রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। প্রফেসর নজরুল, জাতিসংঘে প্রধান উপদেষ্টা 6 জন রাজনীতিবিদদের সঙ্গে নিয়েছেন এবং এটা সব জায়গায় প্রশংসিত হচ্ছে যে একটা নজির স্থাপন করেছেন, এবং উনি যে সারা বাংলাদেশের সব মানুষের প্রতিনিধিত্ব করেন সেটার একটা প্রমাণ। এবং আমরা লক্ষ্য করলাম যে জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ, আমরা বলি এটা ফলো আপ ভাষণ। গত বছর সেপ্টেম্বরে উনি যেটা দিয়েছেন, উনি কি কি করতে পেরেছেন সেগুলো এখানে তুলে ধরেছেন। এখানে আরও কিছু প্রসঙ্গ আছে, রোহিঙ্গা প্রসঙ্গটা খুব গুরুত্ব পেয়েছে। তো আমরা দেখলাম যে মির্জা ফখরুল সহ এবং জামাতের প্রতিনিধি যিনি ছিলেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এরা সবাই মির্জা ফখরুলের এই প্রধান উপদেষ্টার ভাষণকে প্রশংসা করেছেন। এবং মির্জা ফখরুল তো বলেছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেটা খুবই শক্তিশালী। আমরা জানি বিএনপি সব জায়গাতে নির্বাচনের প্রসঙ্গটা আগে নিয়ে আসে, এখনও এনেছে, কিন্তু উনি সংস্কারের কথাও বলেছেন। উনি পরিষ্কার বলেছেন যে প্রধান উপদেষ্টার ভাষণে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্য দুটোই প্রতিফলিত হয়েছে, শুধু নির্বাচন নয়। এই যে রাজনৈতিক দলগুলোর সফর সঙ্গে সেখানে নিয়ে গেলেন এবং তার ব্যাপারে তাকে সঙ্গে রেখে জাতিসংঘে বিভিন্ন জায়গায় বসলেন তারা, এবং এই প্রধান
উপদেষ্টার ভাষণ নিয়ে মির্জা ফখরুলের এই মন্তব্য, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি এখানে প্রথম যে বিষয়টা আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে এই জাতিসংঘের এই অধিবেশনে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার, এর দুইটা দিক আছে আমার কাছে মনে হয়। একটা দিক হচ্ছে যে তিনি রাজনৈতিক যে দলগুলি আছে সেই দলগুলির নেতৃবৃন্দকে এভাবে সফরে নিয়ে গিয়ে তিনি দেখিয়েছেন যে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য আছে, মানে আমাদের মধ্যে বিভেদ নাই, আমাদের মধ্যে মতপার্থক্য আছে, মত ভিন্নতা আছে, কিন্তু এই মতপার্থক্য মত ভিন্নতার মধ্য দিয়ে আমাদের মধ্যে জাতীয় ঐক্য আছে। এটা একটা দারুণ মেসেজ গেছে সারা জাতির কাছে। যেমন অনেক সময় বিএনপি, জামাত বা এনসিপি, বিশেষ করে এই তিনটি যে রাজনৈতিক গোষ্ঠী আছে তাদের মধ্যে একটু আগেই যে আমরা আলাপ করলাম যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য মতবিরোধ আছে, কিন্তু এই যে একসাথে যাওয়া এবং পাশাপাশি তারা বসা আলাপ করা, এটা একটা পজিটিভ দিক। এই ঐক্যের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রতিফলিত হয়েছে। সেকেন্ড আরেকটা যেটা মাননীয় প্রধান উপদেষ্টা যেটা করেছেন সেটা হচ্ছে যে ইভেন সরকারেরও তো একটা ভিত্তির ব্যাপার আছে। তো কাজেই এখন এই সরকারের ভিত্তি কি আসলে? আমরা বলি যে জনমত অথবা জনগণের অভিপ্রায়, তো জনগণের অভিপ্রায় এটা তো ভিজিবল না, এটা তো সবসময় থাকে না। যেমন একটা রাজনৈতিক দল যদি তারা একটা কর্মসূচি দেয় সেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, কিন্তু এই সরকার তো সেই রকমের সরকার না। তো কাজেই এই সরকারকে কিন্তু চলতে হয় রাজনৈতিক দলের যে সম্মতি অথবা তাদের যে সাপোর্ট সেটাকে নিয়েই। আসলে এই রাজনৈতিক দলগুলি তো তাকে বসিয়েছে, রাইট। এবং এই রাজনৈতিক দল মানে হচ্ছে এই রাজনৈতিক দলের পিছনে কোটি কোটি মানুষ সাপোর্টার আছে। কাজে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তিনি নিয়ে যাচ্ছেন, তার মধ্যে হচ্ছে বিএনপি অথবা বিএনপির যে একটা বিরাট সাপোর্ট বেস সেটাকে তিনি অ্যাড্রেস করেছেন। আবার জামাতের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে যখন নিয়েছেন তখন জামাতের এই যে বিরাট একটা সাপোর্ট বেস আছে সেটাকে তিনি অ্যাড্রেস করেছেন। ঠিক এনসিপির ক্ষেত্রেও তাই। তো কাজেই এটাও একটা দিক, এবং এক্ষেত্রেও আমার মনে হয় যে জানু রাজনীতিবিদের মতো একটা কাজ করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এবং এটা আমি মনে করি যেটা একটা পজিটিভ দিক, এক্ষেত্রে তাকে ধন্যবাদ জানাই আমি। আর সেকেন্ড, জাতিসংঘে দিয়ে তিনি যে ভাষণ দিয়েছেন, আপনি জানেন যে তিনি তো খুবই মানে একজন মানে ওরেটর, যাকে আমরা বলি বাগ্মী, বেশ চমৎকার কথা বলেন, হ্যাঁ, ওয়ার্ল্ড ফেমাস, এবং সারা দুনিয়ার মানুষ তিনি যখন কথা বলেন কি পিন ড্রপ সাইলেন্স এটা হয়ে যায় আর কি, একেবারে নীরব হয়ে যায়। তো একটা স্পেশাল অ্যাটেনশন কিন্তু পায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কথা বলেন, এবং তিনি যে কথাগুলি বলেছেন মোটা দাগে আমি বলবো যে বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক এই দুই জায়গাতেই তিনি অ্যাড্রেস করেছেন। যেমন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলছেন যে আমাদের নির্বাচন নিয়ে তিনি কথা বলছেন, সংস্কার নিয়ে কথা বলছেন, এবং এই যে নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এটা একটা ভালো দিক। যে এর আগে আমরা দেখছিলাম যে কখনো কখনো যে বিএনপির সাথে সরকারের একটু টানাপোড়েন হয়েছে, এবং একটা সময় ইভেন এমনকি আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল। তো কাজেই এখন এই যে মির্জা সাহেবের যে ডক্টর ইউনূসের প্রশংসা বা নির্বাচন নিয়ে যে তার যে বক্তব্য সেটাকে যে অ্যাপ্রিসিয়েট করা, এটা একটা পজিটিভ দিক, এবং আমরা এর দ্বারা একটা আবারও আশাবাদী হলাম যে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটি হবে। এটা আর সংস্কারের ব্যাপারেও যে মির্জা সাহেবের যে অ্যাপ্রিসিয়েশন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে, সেটাও আমাদেরকে আশাবাদী করে তোলে, এটাও গুরুত্বপূর্ণ। আর এর বাইরে এখানে আমি একটু অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছেন, রোহিঙ্গা সময়ের কথা বলেছেন, এমনকি তিনি কিন্তু প্যালেস্টাইন নিয়েও কথা বলেছেন, এবং এটাও গুরুত্বপূর্ণ। এটা আন্তর্জাতিক বিষয় হলেও একটা তো সরাসরি আমাদের সাথে জড়িত, যেটি হচ্ছে যে আমাদের রোহিঙ্গাদের ব্যাপারটা, আর একটা হচ্ছে যে গাজার যে প্রসঙ্গটা, সেটা আন্তর্জাতিক হলেও সেখানেও কিন্তু আমাদের রাজনীতিও কিন্তু জড়িত, আমরাও কিন্তু কোনো না কোনোভাবে জড়িত, যে বাংলাদেশের একটা অবস্থান রয়েছে প্যালেস্টাইনের ব্যাপারে, এবং সেই অবস্থানটার যে পরিবর্তন ঘটে নাই। এবং আপনি দেখছেন যে নেতানিয়াহু যখন বক্তৃতা দেওয়া শুরু করছে তখন কিন্তু মানে সারা পৃথিবীর মানে বহু নেতা একদম খালি হয়ে গেছে, একদম খালি, কিছুই ছিল না, মানে পুরো চেয়ারগুলি সব খালি হয়ে গেছে, সবাই চলে গেছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশের যে যারা ছিলেন তারাও কিন্তু বেরিয়ে গেছে। তার মানে একটা মেসেজ দিয়েছে যে বাংলাদেশের আগের যে অবস্থান এখনো সেই অবস্থান আছে। সব মিলিয়ে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই যে জাতিসংঘের সফর, এটা অত্যন্ত একটা আমার মনে হয় যে একটা সাকসেসফুল একটা সফর হয়েছে, এবং এতে করে আমাদের যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে অবস্থান সেটা আবারও ক্লিয়ার হয়েছে, এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে তিনি যে বিশেষ করে নির্বাচন নিয়ে যে তার দৃঢ় প্রত্যয়ের কথা আবারও বলেছেন, এটা আমরা আশাবাদী হতে পারি যে আমরা অতি সত্বর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার
মধ্যে আমরা যাব। প্রফেসর মেজবা, বিএনপির মহাসচিব আরো কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে যখন গণ অভ্যুত্থানের পর দেশে শূন্যতা তৈরি হয়েছিল, রাজনৈতিক দল শিক্ষার্থীরা একসঙ্গে তাদের সে দায়িত্ব পালন করেছে এবং এই দায়িত্বটা দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। উনি আরেকটু প্রশংসা করে বলেছেন যে দেশের অর্থনীতি রাজনীতি যে ভয়াবহ অবস্থা ছিল, 1 বছরের মধ্যেই সরকার আপেক্ষিকভাবে ভালো অবস্থা আনতে চেষ্টা করেছে। এসব বিষয়ে তার ভাষণে প্রতিফলিত হয়েছে। তিনি আরেকটা কথা বলেছেন যে মানে প্রধান উপদেষ্টা যে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন, যেটা প্রফেসর নজরুল বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর নেতাদের এই সফর সঙ্গী করা। এই কারণেই মির্জা ফখরুল বলছেন যে আমি মনে করি এটি এক অনন্য উদ্যোগ যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয়, আর এই জন্য আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে একই ধরনের বক্তব্য রেখেছেন জামাতের নেতা, একই টাইপেরই বক্তৃতা, সবাই প্রশংসা করেছেন। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিবাদ দ্বিমত থাকবে, কোনো সমস্যা নেই, আমরা বারবার এই অনুষ্ঠানে বলছি, কিন্তু এই যে পরস্পরের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন দৃষ্টিভঙ্গি, এই যে তারা একসাথে থাকলেন, কথা বললেন এক ধরনের, এটা কিছু কমবে? বাংলাদেশের দীর্ঘদিনের পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির আলোকে যদি এটা ব্যাখ্যা করেন, তাহলে ডক্টর ইউনূসের এই যে স্ট্র্যাটেজি, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে তার সফর সঙ্গে কারা হবে, এইটা দিয়ে তিনি কিন্তু একটা প্রকৃতপক্ষে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি এটার একটা যেমন ন্যাশনালি পলিটিক্যাল কালচার যে আমাদের চেঞ্জের দিকে যাচ্ছে তার জন্য যেমন একটা বার্তা, ইন্টারন্যাশনালিও তেমন এটা দেখানো হয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে যাচ্ছে এবং বড় ধরনের সংস্কার কাজে তারা হাত দিয়েছে। এই মেসেজটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিকে প্রফেসর ইউনূস দিয়েছেন। এর আরও একটা শক্ত প্রমাণ আপনাকে দেই, সেটা হচ্ছে আমি খেয়াল করলাম যে 3টা দলের পক্ষ থেকে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় সংস্কার বিষয়ে কথা বলা হয়েছে। প্রত্যেকেই সংস্কার বিষয়ে একই ধরনের কথা বলেছেন, কারো কথার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য করা যায়নি। বরং বিএনপির যিনি কথা বলেছেন হুমায়ুন কবির, তিনি আরও একটু বেশি করে বলেছেন যে এই যেটুকু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে শুধু এইটুকুই না, এই সংস্কারের স্কোপকে আরও সম্প্রসারিত করতে হবে আফটার দ্য ইলেকশন, ইন দ্য নেক্সট ইলেকশন। এই যে কথাগুলো আসলে এটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটা ইঙ্গিত। এখন হচ্ছে এই জিনিসটাকে প্রমোট করতে হবে। প্রমোট করার জন্য এদেশের সিভিল সোসাইটি, সাধারণ মানুষ, জার্নালিস্ট, শিক্ষক সবাই মিলে এই জিনিসটাকে প্রমোট করে এগিয়ে নিতে হবে যে এই কালচার যেন আমাদের অব্যাহত থাকে ভবিষ্যতে। তো লাস্ট যে কথাটা বলবো যে এটার মধ্য দিয়ে যে ইতিহাস সৃষ্টি হয়েছে এটাকে ধরে রাখতে হবে, এবং সংস্কার যে একটা ঐক্যমতের মাধ্যমে হতে যাচ্ছে সেটাও কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। এর পাশাপাশি প্রফেসর ইউনূস আরও বেশ কিছু কথা বলেছেন, যেমন তিনি প্যালেস্টাইন নিয়ে যে অবস্থানটা ব্যক্ত করেছেন, তারপর তিনি রোহিঙ্গা যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে তিনি ইন্টারন্যাশনালাইজ করতে চেয়েছেন, তিনি ওখানে দেখাতে চেয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রোহিঙ্গা দিনে একটা বৈঠক কিন্তু আলাদাভাবে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত হবে আর কি। ইয়েস, অর্থাৎ হচ্ছে রোহিঙ্গা সমস্যাটাকে তিনি একটা ট্রান্সন্যাশনাল প্রবলেম হিসেবে দেখাতে চেয়েছেন। ট্রান্সন্যাশনাল প্রবলেম বলতে এটা বাংলাদেশের কোনো সমস্যা না বা অন্য কোনো দেশের একক কোনো সমস্যা, এটা সারা ওয়ার্ল্ডের একটা সমস্যা। কারণ এতগুলো মানুষ স্টেটলেস পিপল, তারা স্টেটের সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে আর একটা দেশের উপরে এইভাবে হয়ে আছে, সেই দেশের জন্য চাপ, এটা সারা ওয়ার্ল্ডকে এটার উদ্যোগ নিতে হবে। এই যে উদ্যোগগুলো নেয়ার মধ্য দিয়ে তিনি একটা অনন্য ভাষণ তিনি দিয়েছেন, এবং সেই ভাষণকে সবগুলো দল সমর্থন করেছে, মানে প্রশংসা করেছে। এটা তো একটা মানে নজিরবিহীন একটা ব্যাপার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে। কারণ জাতিসংঘের ভাষণটাকে তো বাজেটের মতো দেখা হতো। আপনি জানেন যে আগে এক দল যখন বাজেট দিত তখন আরেক দল বলতো যে এটা গরিব মারার বাজেট, আর যে দল বাজেট দিত ওরা বললো যে এরকম বাজেট পৃথিবীর ইতিহাসে হয়নি। তো জাতিসংঘের ভাষণেও কিন্তু আপনি দেখবেন অতীতে এরকম কালচার কিন্তু ছিল। তো আজকে আমাদের জন্য একটা সুখবর হচ্ছে এই কালচার থেকে আমরা বের হয়ে আসলাম, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো যে আমরা কোনো ঘটনায় খুব আশাবাদী হয়ে উঠি, আবার এমন কিছু ঘটনা আমাদের সামনে ঘটতে থাকে যে আমাদের মধ্যে কিছুটা হতাশা নিয়ে আসে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার একটা চেষ্টা চলছে। পরাজিত ছাত্র সংগঠনগুলো এই নিয়ে নানা বিষয় সামনে আনছে, কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো সাদা দল, শিক্ষকদের সাদা দল এই নিয়ে মাঠে নেমেছে। তারাও ডাকসু নির্বাচন বিতর্কিত বলে অভিহিত করার চেষ্টা করছে, তারা একটা বিবৃতিও দিয়েছে।
এর প্রতিবাদ করেছে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক, ইউটিএল। এবং আপনারা জানেন যে এটি একটি নতুন সংগঠন হয়েছে। চলতি বছরের 26 জুলাই আত্মপ্রকাশ করে এই সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক করে 53 সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে যে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার 2 সপ্তাহ পর কিছু ছাত্র ও শিক্ষক সংগঠন এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই ধরনের তৎপরতা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মানের শামিল। তারা আরও অভিযোগ করেছে যে এটি গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করা একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছু নয়। আমি একটু বিস্তারিত পড়লাম দুটো বিষয় নিয়ে, কি বলবেন আপনি? 5 আগস্টের পরে তো এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত হয়েছে এবং সেখানে যিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন তাকে আমি পার্সোনালি চিনি, ডক্টর মেজবাও চিনবেন, যে তিনি একজন হাইলি একাডেমিক মানুষ, ব্যক্তিগতভাবে ধার্মিক, কিন্তু তিনি সততার প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে অবিচল এবং তার যে একাডেমিক যে জায়গাটা, সেই জায়গাটা থেকেই তিনি তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে সচেষ্ট। তার ক্ষেত্রে আমি বলবো তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করবেন এটা 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 আমি অন্তত মনে করি না। এখন হয়তো তার ওই যে নামাজ পড়া দেখে একজন হয়তো বলতে পারে যে সে জামাত করে। এখন একজন যদি নামাজ পড়ে বা রোজা রাখে তাহলেই যদি জামাত করে, তাহলে বিএনপির লোকেরা, বিএনপির তো আমার মনে হয় 90%-এরও বেশি নামাজ পড়ে বা 95% লোক নামাজ পড়ে, রোজা রাখে। এবং শুধু ওই যে ফরজ রোজা রাখে তা না, সাপ্তাহিক যে রোজা আছে, মাসের যে রোজা আছে, ওগুলাও রাখে। তাহলে বিএনপির এই লোকেরা কি তাহলে জামাত? এটা ঠিক না, এটা উচিত নয় এইভাবে ফ্রেম করা। সেকেন্ড কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন যারা আছে, এই ভাইস চ্যান্সেলর মহোদয় আসার পরে তারপরে সেখানে বিএনপি এবং জামাতের লোকেরাই সেখানে বেশি ইনক্লুডেড হয়েছে। তো এই দুই এবং বিএনপি জামাতের মধ্যে বিএনপির লোকেরা সবচেয়ে বেশি ইনক্লুডেড হয়েছে। আপনি দেখবেন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বা যারা পরিচালনা করেছে আর কি, পরিচালনা করেছে, যারা প্রক্টর, সহকারী প্রক্টর অথবা প্রভোস্ট অথবা হাউস টিউটর, এরা তো প্রশাসনের লোক। আপনি দেখবেন তাদের বেশিরভাগ হচ্ছে বিএনপি ঘরানার বা এই যে সাদা দল, এই সাদা দলের লোকেরা। তারা এখন তাহলে কি বলতেছে? তো কাজে বিএনপি, আমি জানি না বিএনপি এটা দিয়ে কি অর্জন করবে অথবা সাদা দল এটা দিয়ে কি অর্জন করবে। আমার এই প্রশ্ন শুনলে হয়তো সাদা দলের আমার শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা, তারা হয়তো মাইন্ড করতে পারেন অথবা তারা মন খারাপ করতে পারেন। বাস্তবতা হচ্ছে এই যে এখন ডাকসু নির্বাচন পরবর্তী যে বিতর্ক তৈরি করা হোক বা ইলেকশনকে মানে একটু কোশ্চেন করার চেষ্টা হোক না কেন, এটা ভালো রাজনীতি হচ্ছে না। আমার মনে হয় এতে করে ছাত্রদল বরং আরো তারা এই যে সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছ থেকে দূরে সরে যাবে। এটা উচিত না, পজিটিভ পলিটিক্সটা করা উচিত। আর সাদা দল যে বিবৃতি দিয়েছে অথবা তারা যে অবস্থান ব্যক্ত করছে, এটা আমার মনে হয় তাদের নিজস্ব না, এটা বিএনপির যে হাইকমান্ড অথবা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছ থেকে আসা, তাদের পরামর্শ, এবং এইটা তাদের জন্য ভালো হচ্ছে না। কাজেই আমি মনে করি নির্বাচনের পর একদিন পরে যে তাদের যে রিয়াকশনটা ছিল, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেছে, এখন এটাকে সামহাও এটাকে এখন ডিসক্রেডিট করতে হবে ইলেকশনটাকে। এবং এইটা হতো না যদি এই বিজয়টা এত বড় বিজয় না হতো যারা বিজয়ী হয়েছে। এখন বিজয়টা এত বড় বিজয় হয়েছে, এখন যারা বিজিত হয়েছেন, যারা বিজয় লাভ করতে পারে না, তারা এখন মনে করছেন আমরা তো মানে অস্তিত্বহীন হয়ে গেলাম। কিন্তু তাদের এটা বুঝতে হবে যে তারা অস্তিত্বহীন হয়ে যান নাই, তাদেরকেও কিন্তু ভোট দিয়েছে ছাত্রছাত্রীরা এবং তাদের বিরাট একটা অবস্থান রয়েছে। তো কাজেই আমার মনে হয় যে এটা তো 1 বছরের নির্বাচন, 1 বছর পরে আবার নতুন নির্বাচন হবে। তা আপনারা এখন এই যে কথা বলা হচ্ছে যে এই হচ্ছে যে ব্যালট কোথায় ছাপা হয়েছে, তারপরে কি কারচুপি হয়েছে ইত্যাদি যে কথাগুলো বলেছে, আমরা তো এর ভাইস চ্যান্সেলর মহোদয়ের স্টেটমেন্ট দেখলাম। উনি তো বলছেন যে আমরা প্রয়োজনে যে সিসিটিভি ক্যামেরা এবং যে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে যে সিগনেচার স্বাক্ষর, সেটাও আমরা উন্মুক্ত করে দেব। তো এটা যদি উন্মুক্ত করে দেন তাহলে আপনাদের অভিযোগটা কোথায়? অভিযোগটা কি থাকবে? আমার তো মনে হয় না এটা ভালো পলিটিক্স, এটা পুরাতন পলিটিক্স হচ্ছে। এই পুরাতন পলিটিক্স থেকে আমার মনে হয় এটা এই যারা করতেছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে আমি তাদেরকে বলবো যে আপনারা হয়তো মনে করতেছেন এটা গেইন করতেছেন, অ্যাকচুয়ালি আপনারা স্টুডেন্টদের কাছে খবর নেন, তাদের কাছে কথা বলেন, পালসটা বোঝার চেষ্টা করেন। আপনারা গেইন করতেছেন, আপনারা লুজ করতেছেন। তো কাজেই আমার মনে হচ্ছে যে এটা তাদের জন্য বেনিফিশিয়াল হবে না। প্রফেসর মেজবাহ, যেটা উনি বলছিলেন, আমরাও জানি যে ডাকসু নির্বাচন পরিচালনার মূল ভূমিকা ছিলেন সাদা দলের শিক্ষকরা।
এখন নির্বাচনে যদি কোনো সমস্যা হয়ে থাকে দায়িত্ব তাদের উপর পড়ে, তাহলে তারা কেন ডাকসু নির্বাচনকে নিয়ে আবার একটা বিবৃতি দিলেন? আমি কয়েকটা বিষয় আপনাকে একটু জানতে চাইব। প্রথম কথা হলো, এই যে ইউটিএল যে নতুন সংগঠনটি হয়েছে, কেউ কেউ বলছেন একটা জামাতদের সংগঠন, কিন্তু আমরা একসময় জানতাম, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা জানতাম যে সাদা দল মানে জামাত এবং বিএনপি মিলে একটি সংগঠন। জানতাম না, আসলে তাই ছিল। এখন প্রশ্ন হলো যেটা, সেখানে তাহলে কি বিভক্তি তৈরি হয়েছে? সাদা দল শুধু বিএনপি, সেখানে আর জামাত নেই, এটা একটি প্রশ্ন। আর একটা হলো যে সেই শিক্ষকদের মধ্যে আবার সেই পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা, যেটা আওয়ামী লীগের আমলে দেখছি, যে দলীয় অ্যাক্টিভিস্টের মতো কাজ করা। এখন পেশাজীবী সংগঠনগুলো এমনিতে নষ্ট হয়ে গেছে, আলটিমেটলি সেখানে দলীয় একটা প্রতিনিধিত্ব মূল ব্যাপার দাঁড়িয়েছে। এখন শিক্ষকদের মধ্যে যদি সেই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে বহিঃপ্রকাশ ঘটে, তাহলে তো আমরা পুরনো চেহারাতেই গেলাম। কি বলবেন? এই সংগঠনটা হচ্ছে সাদা দলের বাইরে কিছু, এমন কিছু তারা বলেনি আর কি। সাদা দল হচ্ছে আলাদা একটা সংগঠন, আর এই সংগঠনটা আলাদা একটা। কয়েকদিন আগে আমরা নাম শুনলাম যে ইউটিএল। হ্যাঁ, না, এটা গঠন হয়েছে 26শে জুলাই গত। জি জি। এখন সাদা দলের মধ্যে বিভক্তি হয়েছে, এটা এখন পর্যন্ত সামনে আসেনি আর কি। যেটা বিষয়টা হয়েছে যে এখানে নির্বাচনকে কেন্দ্র করে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, এই অভিযোগগুলো কিন্তু আপনার যখন উত্থাপিত হলো তখন কিন্তু গুরুতর হিসাবেই মনে হয়েছে। কারণ যখন উত্থাপিত হলো তখন এগুলো ক্লারিফিকেশন আসেনি আর কি। যেমন টিএসসি থেকে একটা উত্থাপিত হয়েছে, একটা ব্যালট পেপারে সিল মারা হয়েছে, এটা অবশ্যই এটা গুরুতর অভিযোগ। তারপর যখন এটার আবার ক্লারিফিকেশন আসলো তখন কিছুটা এটা ক্লিয়ার হওয়া গেল, তারপরে কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি। তারপরে ব্যালট পেপার একটা গোপনীয় বিষয়, এই গোপনীয় বিষয়টা যে যাকে টেন্ডারের মাধ্যমে যাকে কাজটা দেয়া হয়েছিল তিনি এখন এখানে ছাপিয়েছেন, এইটার ভিডিও সহ বের হয়েছে। এরপরে প্রশ্নটা আসলো, তাহলে এত ওপেন এটা কিভাবে ছাপা হলো, এটার ভিডিও আসলো, এই ব্যালটগুলো একটু সংখ্যার কম বেশি এগুলো গেল কোথায়? যার ফলে অভিযোগটা কিন্তু শুনেই আপনার কাছে অবশ্যই গুরুতর একটা অভিযোগ মনে হবে, কারণ ব্যালট ছাপানোর একটা ব্যাপারটা খুবই একটা ইলেকশনের জন্য খুবই সেন্সিটিভ, আর ডাকসু তো বলতে তো কোনো কথাই নেই। আর এই পাল্টা বিবৃতিকে আসলে খারাপভাবে আমি খুব দেখছি না। আমি যেটা দেখছি যে ইউনিভার্সিটি এই অভিযোগগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে আর কি। কেন ইউনিভার্সিটি এখন ধরুন যে বিষয়টা হয়েছে, প্রবলেমটা হয়েছে অন্য জায়গায়। সেটি হলো সবাই তো সিগনেচার করে ভোট দিয়েছে, এবং সেই কাগজগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের হাতে রয়েছে, এবং সেই সিগনেচারের সঙ্গে ভোটের হিসাব যদি মিলে যায় তাহলে অভিযোগের কি হবে? সেটাই আমি বলছিলাম আপনাকে। আরেকটা সবচেয়ে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগেই টের পাওয়া যাচ্ছিল কারা পাশ করবে, অন্তত কয়েকটা পদে তো আমরা নিশ্চিতই ছিলাম। এখন এই যে অভিযোগটা আনার উদ্দেশ্যটা, আসলে সংকটটা কোন জায়গায় জানেন? সংকটটা হলো যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্ভবত এটা প্রথম ধাপ ডাকসু নির্বাচনে 5ই আগস্টের পরে, যে আমরা গণতন্ত্রের একটা পথে আমরা যাত্রা শুরু করলাম ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এবং এই প্রশ্নবিদ্ধ যে করার প্রয়াসটা, তাহলে জাতীয় নির্বাচনের কি হবে? আমাদের একটু হতাশার দিকও যেটা আছে, কিছু পজিটিভ দিকও আছে আর কি। যেমন আমি আবিদের একটা বক্তব্য শুনলাম, আবিদ পরাজিত হয়েছে, কিন্তু সে কিন্তু বলেছে যে পরাজিত, তার একটা বক্তব্য আমি নিজে শুনেছি যে পরাজিত হওয়ার পরে আমরা কিন্তু সেই পুরনো কালচারে, যে পরাজয় মেনে না নেওয়ার কালচারে আমরা কিন্তু ফিরে যাইনি, আমরা মেনে নিয়েছি। মেনে নেওয়ার পর আমরা কিন্তু এখানে কোনো ধরনের মিছিল মিটিং বা কোনো ধরনের কোনো অভিযোগ উত্থাপন করে এই জায়গাটাতে কিন্তু যায়নি। তো এটা কিন্তু একটা হচ্ছে পজিটিভ দিক। আর আপনি যেটা বললেন এটা হচ্ছে পলিটিক্যাল অভ্যন্তরীণ কোনো বিষয় আছে কিনা, যে বিষয়টাকে বিতর্কিত করাই, সেই সব কিছুই আসলে এই পলিটিক্সের মধ্যে তো একটা পলিটিক্স থাকে, সব কিছু আসলে নির্ভর করবে ইউনিভার্সিটি যে ক্লারিফিকেশনটা দিচ্ছে, এই ক্লারিফিকেশনটা যদি অত্যন্ত শক্তিশালী হয়, যেমন আপনি যেমন বললেন, যদি সমস্ত ব্যালটের ইয়েগুলো প্রচার করে দেওয়া হয়, মানে প্রকাশ করে দেওয়া হয় সিগনেচার সহ, এবং সেটা যদি ভোটের হিসাবের সাথে মিলে যায়, এরকম করে যদি ইউনিভার্সিটিকে ডিফেন্ড করতে পারে, তাহলে অবশ্যই সকল ধরনের পলিটিক্স এখানে জনগণের সামনে উন্মুক্ত হয়ে যাবে। তো সুতরাং ক্লারিফিকেশনটাকেই আমি সবচেয়ে মুখ্য হিসেবে দেখছি, এবং আমি মনে করছি যে এটি দিস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইউনিভার্সিটি। এবং কিছুটা আজকে বোধহয় ভাইস চ্যান্সেলর স্যার একটা বিবৃতি দিয়েছেন, 2-1 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে ক্লারিফিকেশনটা কতটা শক্ত, তখনই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যারা অভিযোগ করেছে তাদের কাছেও। তাদের রাজনীতি তখন কি হবে? অবশ্যই এটা মানে অভিযোগ যখন আমি করার পরে যদি সেই অভিযোগটা আমি প্রমাণ করতে না পারি, তাহলে এটা অবশ্যই একটা বিষয়টা তার জন্য খুব ভালো শোনাবে। আমি একটু অ্যাড করি এখানে ফরিদ ভাই, সেটা হচ্ছে যে আপনি খেয়াল করছেন যে
আপনি আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং তৎকালীন রাজনীতি বা ছাত্র রাজনীতি আপনি দেখেছেন। আমরা ইউনিভার্সিটি রিপোর্টার ছিলাম তো, খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। এবং এই গত যে ডাকসু নির্বাচনটা হয়েছে, এখানে প্রত্যেকটা দলের যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু খুবই কোয়ালিফাইড এবং তাদের মানে কথাবার্তা, আচার আচরণ, দৃষ্টিভঙ্গি অসাধারণ। অনেকে কিন্তু ধারণা করেছিল ছাত্রদল ভালো প্রার্থী প্যানেল করতে পারবে না, হ্যাঁ, কিন্তু চমৎকার প্যানেল করেছে। এবং আবিদ দেখেন যে হামিম, তারপরে যে এজিএস যে প্রার্থী যে ছেলেটা ছিল, আমার কাছে তো অসাধারণ লেগেছে। এবং তারা তাদের কথাবার্তা, তাদের যে থট প্রসেস, তারপরে যে বডি ল্যাঙ্গুয়েজ অসাধারণ। কিন্তু মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোথাও থেকে মনে হয় কোনো একটা মানে নাটাই যেন নাজিলকৃত হতে পারে। আমার কাছে এটা মনে হয় ভালো হচ্ছে না আর কি, বরং এই ছেলেগুলিকে আরো ঝুঁকির মধ্যে ফেলানো হচ্ছে। কিন্তু যেভাবে নির্বাচনটা হয়েছে আমরা তো দেখেছি, আর আজকাল যদি ওরকমের কিছু হতো তাহলে কি সেটা বের হতো না? সবার হাতে ক্যামেরা আছে, সেটা কি বের হতো না? কাজে এই নির্বাচন নিয়ে কোশ্চেন করাটা আমি এটাকে ওয়াইজ মনে করছি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং মেজবাউল আজম সওদাগর, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।